নমস্কার, আমি মুনমুন সেন। আমাদের আজকের এই আসরে শুধু তোমাকে চাই আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই আসরে নানান ব্যক্তির সঙ্গে নানান রকমের গল্প হবে, কখনো কখনো একটু মিষ্টি, কখনো একটু টক, আর কখনো কখনো একটু ঝাল। শুধু তোমাকে চাই। আমাদের আজকের ব্যক্তি বিরাট। আমি বিশ্বাস করতে পারছি না যে আমাদের ছোট্ট মিষ্টি আসরে এত বড় একজন পার্সোনালিটি এসেছেন। উনি ছিলেন ইন্দিরা গান্ধীর ইকোনমিক অ্যাডভাইজার। উনি very heavily involved with the Planning Commission of India and the Human Rights Commission, and এখন অনেক ছাত্রদের খুশি রাখছেন in Jawaharlal Nehru University teaching economics, and নিজে খুব আনন্দে আছেন। Welcome to শুধু তোমাকে চাই, Dr. Sengupta. We're so happy to have you here. আমায় বলুন, as true son of the soil, আপনি বিদেশে গিয়ে এত পড়াশোনা করে এত নাম করে কি করে ফিরে আসলেন আবার আমাদের দেশে? Is there not such a thing as the brain drain, যেখানে সবাই চলে যায় তাদের ট্যালেন্ট নিয়ে বিদেশে কাজ করার জন্য? হ্যাঁ, ব্রেন ড্রেন তো আছেই, অনেকে চলে যায়। কিন্তু আপনি আমাকে যখন জিজ্ঞেস করছেন, তার খুব সহজ উত্তর যে আমি ভীষণ বাঙালি। ছোটোবেলা থেকে কলকাতা থেকে বাইরে গিয়েছি এবং ভারতবর্ষ ছাড়া কোথাও থাকবার কথা কোনোদিনও চিন্তা করিনি। মাঝে মাঝে অবশ্য বাইরে গিয়েছি। আমার নিজের গেইন, আমি জানি না অন্য কারো গেইন হয়েছে কি, হ্যাঁ, কিন্তু বিদেশে অনেকবার গিয়েছি, অনেক ধরনের কাজ করেছি, 2 বছর 3 বছর 4 বছর, কিন্তু বারবারই দেশে ফিরে এসেছি, কারণ আমি বাঙালি, আমি ভারতীয়। দুঃখের কথা যে আমি কলকাতাতে কাজ করতে পারিনি, আমি বেশিরভাগ সময় দিল্লিতে কাজ। আমাদের দেশে আপনি আছেন, আমাদের দেশের জন্য কাজ করছেন, আমাদের বিরাট বড় গর্ব আপনাকে নিয়ে। আমি আমার জন্য কাজ করছি, ভারতবর্ষেই তার প্রকৃত স্থান বলে মনে করি। তো ফেমাস প্রেসিডেন্সি কলেজে শুরু করলেন, তারপরে? প্রেসিডেন্সি কলেজে শুরু করলাম, সেখান থেকে বিএ এবং এমএ 2 করেছি। প্রেসিডেন্সি কলেজে দুটো দরকার ছিল? ও, অন দ্য সেম সাবজেক্ট, সরি, ডাবল এমএ কথা বলছিলাম। না, দুটো সাবজেক্ট করে, কারণ তারপরে আমি বাইরে চলে যাই পিএইচডি করার জন্য। কিন্তু প্রেসিডেন্সি কলেজেই আমার সবচেয়ে বেশি শেখা। আমার বন্ধুবান্ধবদের মধ্যে অমর্ত্য সেন আমার থেকে 3 বছরের সিনিয়র ছিলেন, সুখময় চক্রবর্তী। অমর্ত্য সেন আপনার সিনিয়র? অমর্ত্যদা আমার থেকে 3 বছরের উঁচু ছিলেন। অমর্ত্যদা, সুখময় চক্রবর্তী, তারপরে বরুণ দে এখন তাশকেন্তে পড়াচ্ছে। আর আমার সহপাঠী যারা ছিল তাদের মধ্যে অনেকে খুব নাম করেছে। নবনীতা আমার মাস্টারমশাই। আচ্ছা, নবনীতা আপনার মাস্টারমশাই। যশোধরা সেনগুপ্ত ছিল, এখন যশোধরা বাগচি হয়েছে, আমাদের সময় খুব ভালো ছাত্রী ছিল। ওর স্বামী অমিয় বাগচি ইকোনমিক্স আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তো আমরা সেই সময় ইকোনমিক্স নিয়ে, পলিটিক্স নিয়ে, নানান বিষয়ে, শিল্প নিয়ে আমরা প্রেসিডেন্সি কলেজে সবাই মাতোয়ারা ছিলাম। আমরা কাগজ বের করতাম, কফি হাউসে আড্ডা মারতাম। আর প্রেসিডেন্সি কলেজের বাইরেও আমাদের একটা বেশ ঘনিষ্ঠ আড্ডা ছিল, কবিতা ভবন, বুদ্ধদেব বাবুর বাড়ির নিচে, যেটা আমরা বসে প্রচুর আলোচনা আড্ডা হতো। সত্যরাজিৎ দত্ত, মীনাক্ষী, এরা সবাই আমরা একসঙ্গে একই গ্রুপের মধ্যে ছিলাম। তো প্রেসিডেন্সি কলেজ আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য। And probably one reason why you came back, সেই আড্ডাটা আমি দেখেছি বিদেশে রেপ্লিকেট করা যায় না। প্রেসিডেন্সি কলেজে ফিরে আসিনি কারণ না, বাট দ্য কোম্পানি মানে আসলে যে পরিবেশের মধ্যে আপনি মনে করেন যে আপনি সবচেয়ে বেশি আনন্দে থাকতে পারবেন, সেটাই আপনার ঘর। সেই ঘর আপনার দিল্লি হোক, কলকাতায় হোক, কিছু এসে যায় না। বিদেশে তো অনেক প্রবাসী বাঙালিরা আছে। You were never able to form a Bengali society? না, ওখানে এখন বাঙালি সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি, কালচারাল অ্যাসোসিয়েশন অনেক আছে। তাও আমাদের দেশ আমাদের কিন্তু ভারতবর্ষ, এই যে ভারতবর্ষে ফিরে এসে চাটেমিচি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, ইলেকট্রিসিটি ফেল করে যাচ্ছে, এই সমস্ত জিনিস বিদেশে থাকলে মনে হয় যে খুব খারাপ। কিন্তু রেতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি, সে বহুদিনের পুরনো কথা। এটাই আমাদের কলকাতা, এটাই আমাদের ভারতবর্ষ। বাট অলসো অ্যাজ ইকোনমিক অ্যাডভাইজার টু মিসেস ইন্দিরা গান্ধী, ছোটোখাটো জিনিসগুলো মাস্ট হ্যাভ বিন কোয়াইট ফ্রাস্ট্রেটিং যে আমাদের দেশে আজকেও লোডশেডিং হচ্ছে বা কাজ হচ্ছে, উইচ উই ডোন্ট রিয়েলি হ্যাভ টু হ্যাভ। সেটা ঠিক, একেবারে সত্যি কথা। ইনফ্যাক্ট প্রথম দিকটাতে, আজকে পশ্চিমবঙ্গে সেই সমস্যাটা নেই এতটা, কিন্তু যে সময় আমি ইন্দিরা গান্ধীর সঙ্গে কাজ করতাম, সে সময় পশ্চিমবঙ্গের অর্থনীতির একটা প্রধান প্রবলেম ছিল ইলেকট্রিসিটি। আপনাদের মনে আছে কিনা জানি না।
সেখানে সেই সময় বলা হয়েছিল যে জ্যোতি বসু নয়তো অন্ধকার বসু। তো উনি অ্যাকচুয়ালি প্রবলেমটা সলভ করেছেন। পশ্চিমবঙ্গে বিদ্যুতের প্রবলেম এখন অনেকখানি সলভ হয়েছে, কিন্তু এগুলো অতটা হওয়ার কোনো প্রয়োজন ছিল না। কারণ আমার ধারণা সেই সময়টাতে যদি আমরা একটু ভিন্ন রকমের পলিসি ফলো করতাম, তাহলে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এদের থেকে অনেক ভালো হতো। আপনি যেসব policies or suggestions you might have made as economic advisor at that time, অনেকগুলো কি ফলো আউট হয়েছে আজকেও? কি are they being carried out? Have they been changed many times because of vested interests? হ্যাঁ, What আমি do you এই feel? কথাটা আপনি যে প্রশ্ন করলেন তার দু রকমের উত্তর সম্ভব। একটা হচ্ছে যে আমার নিজের অ্যাডভাইস ওয়াজ নট সো ইম্পর্টেন্ট, কারণ এটা তো একটা টিম ওয়ার্ক থাকে, সেখানে আমার কাজ আছে, আমি তার But you মধ্যে were ছিলাম। overall. আমি তার মধ্যে ছিলাম, আমার কথা ইন্দিরাজি শুনতেন। কিন্তু একটা পলিসি ইমপ্লিমেন্ট করতে গেলে তার একটা রাজনৈতিক পরিস্থিতি আছে, সেই জন্য সবসময় সমস্ত কথা পলিসি ইমপ্লিমেন্টেড হতে হতো পারেনি। না। সেটা আন্ডারস্ট্যান্ডেবল। যখন But she was supposed to be very progressive. Was she very receptive? উনি কি আপনার কথা মানতেন? And did she fight for your reforms? মানবার কথার থেকে কথা হচ্ছে উনি শুনতেন, উনি আলোচনা করতেন। লোকেরা সেটা খুব জানে না, লোকেদের ধারণা যে উনি ইকোনমিক্সের সম্বন্ধে ইন্টারেস্টেড ছিলেন না। উনি নট এট অল। উনি প্রত্যেকটা জিনিস বোঝবার চেষ্টা করতেন, এবং অনেক জায়গাতে উনি আমাকে বলেছেন যেটা ঠিক নয়। আমি ধরুন সেই সময় একটু বেশি রকম বামপন্থী ঘেঁষা ছিলাম। কথা হয়তো বলতাম যে এটাকে পলিটিক্সাইজ করো, টেক্সটাইলের স্ট্রাইক হচ্ছে। আমি তখন ওকে বলেছিলাম যে আপনি কেন এটাকে ন্যাশনালাইজ করছেন না। উনি সাবধান করেছেন যে না এগুলো করো না, হ্যাঁ ড্রাস্টিক হবে। তো এরকম অনেক আলোচনা তো সবসময় হতো। কিন্তু ইন্দিরাজির সঙ্গে কাজের সবচেয়ে বড় যেটা আমার অভিজ্ঞতা, যে ইউ ফেল প্রাউড যে উনি অ্যাবসলিউটলি এভরি ইঞ্চ অফ হার পার্সোনালিটি ওয়াজ ইন্ডিয়ান পার্সোনালিটি। এবং সেটা নিয়ে আমি দেখেছি, যদি আমি কোনো জিনিস ওকে বুঝিয়ে বলতাম যে দেখুন এটা হলে ভারতবর্ষের একটা প্রচণ্ড উন্নতি হবে, ভালো হবে, আই উড হ্যাভ সোল্ড দ্য লাইন। এইটাই ছিল সবচেয়ে বড় একটা আকর্ষণ ছিল। তাছাড়া একটা রাজনীতির মধ্যে নানান ধরনের লোক থাকে, আমি সে সময় আটকে যাই। বাট আপনার সবচেয়ে বড় বাধা সেই সময় কোথা থেকে এসেছিল? ক্যান ইউ টেল আস? সবচেয়ে বড় বাধা দুটো হয়েছিল। একটা হচ্ছে ইকোনমিক্সের, একটা হচ্ছে পলিটিক্সের। ইকোনমিক্সের সত্যি কথা বলতে কি, ওই সময়টাতে আমাদের যে রিফর্মস আমরা শুরু করেছিলাম, সেই রিফর্মসের ফলে অনেকে অসুবিধা হয়েছিল। অনেক ইন্টারেস্ট গ্রুপস, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এস্টাবলিশড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা যেরকম আপত্তি করেছিল সেরকম কিছু কিছু বামপন্থীও প্রচুর আপত্তি করেছিল। আমি একটা খুব নামকরা পরে কমিটিটা হয়েছিল, পাবলিক সেক্টর কমিটি। সেখানে আমি প্রথম বলি যে পাবলিক এন্টারপ্রাইজকে আপনি প্রাইভেটাইজ করা দরকার নেই, কিন্তু গভর্নমেন্টের ওখান থেকে হাত গোটানো দরকার। তো সেটা আমার বামপন্থী বন্ধুরা কলকাতার তারা ভেরি আনপপুলার হয়েছিল। বলুন তো, আপনার ইকোনমিক রিফর্মস, মিসেস ইন্দিরা গান্ধী, হোয়াট ডিড ইউ ভিজুয়ালাইজ ফর ওয়েস্ট বেঙ্গল? নিশ্চয়ই একটুখানি সফট স্পট আছে আপনার কলকাতার জন্য। একটুখানি কেন, পুরোটাই সফট স্পট ছিল, এখনও আছে। পশ্চিমবঙ্গ প্রচুর সম্ভাবনা আছে, ছিল, এখনও আছে। এবং আমার ধারণা যে জ্যোতিবাবু যদি সত্যি সত্যি নিজের মতন চালাতে পারতেন, তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা অন্যরকম হতো। So what stopped Jyotibabu? His Congress party? His Communist Party? কমিউনিস্ট পার্টি এবং লেফট পলিটিক্স ওকে অনেক কিছু করতে দেয়নি। জ্যোতিবাবুর উচিত ছিল, আমি উচিত মানে কোনো মরাল সেন্স বলছি না। No, you can say it's in part of admiration, actually. No, as a person, he could have established his position in history. যদি উনি নিজেকে দেং শিয়াওপিংয়ের মতন করতে পারতেন, অর্থাৎ এদিকে বামপন্থী রাখছেন, সমস্ত বাম সমর্থন থাকছে, অথচ পশ্চিমবঙ্গের অর্থনীতি পুরোপুরি বদলে দিতে পারতেন। সেটা উনি করতে পারেন। উনি মনে মনে চাইছিলেন, উনি যে সমস্ত জিনিস সেখানে পশ্চিমবঙ্গে ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছিলেন, যেমন পশ্চিমবঙ্গে শিল্প উন্নয়নের জন্য, পশ্চিমবঙ্গে হেভি ইন্ডাস্ট্রির জন্য, পশ্চিমবঙ্গে লেবার প্রবলেমকে রেস্ট্রেন করার জন্য, পশ্চিমবঙ্গে অ্যাগ্রিকালচারাল সিচুয়েশনকে ডেভেলপ করার জন্য উনি সত্যি সত্যি
আর্থিক উন্নয়নে বিশ্বাস করেন এবং করবার চেষ্টা করেন। আপনার ইকোনমিক পলিসিজ ডিড দে ফোরসি দিস থিংস? তখন না, ইকোনমিক পলিসির যে প্রথম ইনগ্রেডিয়েন্ট শুধু ওয়েস্ট বেঙ্গল না, যে কোনো উন্নতিশীল দেশের জন্য যা করা দরকার ছিল, যদিও আমার ধারণা উনি বিশ্বাস করতেন এবং উনি করার চেষ্টাও করেছিলেন। ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গের বহু লোক জানে না যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বইয়ে পরিষ্কার করে বলা আছে যে যদি কেউ রিফর্মের অ্যাডমিনিস্ট্রেটরের এক্সাম্পল চায়, যে জ্যোতি বসু, দ্য কমিউনিস্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এটা আমি জ্যোতিবাবুকে বলেও ছিলাম, উনি একটু এম্বারাসড হয়েছিলেন এবং অসীম ছিল, অসীমকে দেখে বলছেন যে অর্জুন কী সব বলছে রয়েছে, কিন্তু এটা সত্যিকারের কথা। আমার ধারণা পশ্চিমবঙ্গে যে প্রচণ্ড পোটেনশিয়াল ছিল, Under the CPM or Trinamool or Congress or ওগুলো এই রাজনীতি পার্টিগুলো যে সমস্ত প্রবলেমগুলোকে নিয়ে পপুলার স্লোগান দিয়ে দাঁড়াবার চেষ্টা করছে, সেগুলো খুব ইম্পর্টেন্স নেই। কারণ পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের পরিস্থিতি যেরকম আছে, সেটার জন্য ওয়েদার ইউ আর তৃণমূল or কংগ্রেস or কমিউনিস্ট, it wouldn't make any difference to you, but to the people of West Bengal. কিন্তু সেখানে আপনাকে কতগুলো জিনিস করতে হবে, কতগুলো শৃঙ্খলা, আপনার পলিটিক্যাল ফাইটগুলোকে বন্ধ করতে হবে, ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করতে হবে। কারণ কেউ এরকম একটা পরিস্থিতিতে কোনো ইনভেস্ট করতে চাইবেন না যে পরিস্থিতি কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল চলে যেতে পারে। তো জ্যোতিবাবু এগুলোকে করতে অনেক কিছু করতে পারতেন এবং করার প্রচণ্ড ইচ্ছে ছিল, প্রচণ্ড চেষ্টাও ছিল। উনি সেই পূর্ণেন্দুকে নিয়ে এসে করার চেষ্টা করে, পূর্ণেন্দু চ্যাটার্জিকে। হ্যাঁ, কিন্তু আমার ধারণা যে রাজনীতিক যে গণ্ডগোলগুলোর জন্য উনি বেশি দূর যেতে পারেননি এবং সেটাই আমার সবচেয়ে দুঃখের কারণ। কারণ আমার ধারণা ছিল জ্যোতিবাবু সত্যি সত্যি পশ্চিমবঙ্গের একটা সম্পূর্ণ বদল করে দিতে পারতেন এবং সেই জন্য উনি যখন উঠলো যে উনি প্রধানমন্ত্রী হতে পারেন, তখন আমার ধারণা হলো যে একটা ভারতবর্ষে সত্যি বহুদিন পরে একজন নেতা আসবেন উনি, যিনি ভারতবর্ষের সত্যি সত্যি উন্নতি করতে পারবেন। যদি মমতা ব্যানার্জি আসে, মমতা ব্যানার্জি যদি কেবল নেগেটিভ পলিটিক্সের বেসিসে আসে তাহলে তো করতে পারবে না। হ্যাঁ, বাট সেখানে একটা আমার ধারণা পশ্চিমবঙ্গে যদি কেউ বিজেপির সমর্থন নিয়ে দাঁড়ায় তাহলে রাজনৈতিক দ্বন্দ্ব কেবল বাড়বেই, এটা কমবে না। ফ্রম ইন্দিরা গান্ধী টু জ্যোতি বাসু, আপনার ফেভারিট পলিটিশিয়ান কে, ও কারেন্টলি আজকে ফেভারিট পলিটিশিয়ান কে, কোন কারণে? আপনি আমাকে যদি আগের দিনের কথা বলেন তাহলে অফকোর্স আমার ধারণা ইন্দিরা গান্ধীর মতন ভারতবর্ষের রাজনৈতিক নেতা আর কেউ হননি। অনেক কারণে উনি অনেক রাজনৈতিক নেতার থেকে অনেক বড়। প্রধান কারণ হচ্ছে, আমি আপনাকে বলেছি, ইন্দিরা গান্ধী উড মেক ইউ ফিল প্রাউড অফ দ্য কান্ট্রি। আজকের পরিস্থিতিতে আপনি যে কথাটা বললেন, জ্যোতিবাবু যদি সত্যি সত্যি রাজনীতিতে থাকতেন তিনি হয়তো আমাদের দেশকে একটা নেতৃত্ব দিতে পারতেন, কিন্তু জ্যোতিবাবু তো থাকছেন না, উনি বলে দিচ্ছেন থাকবেন না। সেই পরিস্থিতিতে আমি তো সোনিয়া গান্ধী ছাড়া আর কাউকে দেখি না। আমাদের কলকাতায় তো এখনো আসেনি কংগ্রেস। কলকাতাতে কংগ্রেস আসেনি, তার কারণে আবার হচ্ছে ওই ব্যক্তিগত দ্বন্দ্ব। কারণ মমতার পেছনে যে মূল সমর্থনটা, এটা অ্যাকচুয়ালি কংগ্রেসেরই সমর্থন। If she ever goes back to being Congress, but in Sonia Gandhi as a leader, আপনি কি qualities দেখেন? I mean, as an economist, how is she? সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে, এটা অনেকে স্বীকার করবেন না, যে সোনিয়া গান্ধীর তাৎপর্য কংগ্রেসে হচ্ছে নেহেরু গান্ধী পরিবারের সিম্বল। অনেকের কাছে ইটস আ ম্যাটার অফ ক্রিটিসিজম। হ্যাঁ, কিন্তু আমার ধারণা ভারতবর্ষে সেটা মস্ত বড় একটা অ্যাসেট। কারণ নেহেরু গান্ধী দুটো মানুষ ছিলেন না কেবল, একটা ট্র্যাডিশন, একটা প্রিন্সিপাল, একটা পলিসি ফ্রেমওয়ার্ক। সোনিয়া গান্ধীর সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি এটাকে অস্বীকার করার চেষ্টা করেননি। উনি প্রথম থেকেই বলছেন আমি ক্যাশ দিন। ওইটা ওর সঙ্গে রাজীবের সঙ্গে তফাৎ। রাজীব গান্ধী এসেছিলেন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে প্রচণ্ড সমর্থন নিয়ে, ইন্দিরা গান্ধীর ছেলে হিসেবে, কিন্তু আসার 3 মাস পরে উনি কন্টিনিউটিকে ভুলে গিয়ে চেঞ্জকে উপরে নজর দিয়েছিলেন। সোনিয়া গান্ধী এখনও পর্যন্ত ওই নেহেরু গান্ধীর সিম্বলটাকেই বড় করে দেখছেন, এটাই সবচেয়ে বড় ওর অ্যাসেট। ডক্টর সেনগুপ্তের ওপিনিয়নে আমাদের ফিউচার ইন ওয়েস্ট বেঙ্গল লাইজ উইথ সোনিয়া গান্ধী। একটা
Dr. Sengupta, you were also involved very actively with the Human Rights Commission. So this is all over India na West Bengal? আমি জানি আমাদের তো একটা বিরাট প্রবলেম চলছে বিকজ অফ দ্য ক্ল্যাশ অফ পলিটিক্যাল পার্টিজ। পুলিশ ভীষণ বিচ্ছিরিভাবে ইনভলভড, এন্ড ওদের অনেক কিছু বলার আছে that আমরা অ্যান্টি সোশ্যালিস্টদের we arrest them, we put them into jail, 12 ঘন্টার মধ্যে they're out on bail and it's difficult to catch them again. On their side, I agree, it is a big problem because these men are responsible for murders. How does the Human Rights Commission lay down such rules? আপনার প্রথমত হচ্ছে যে আমি হিউম্যান রাইটস কমিশন ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে না, আমি জেনিভার হিউম্যান রাইটস কমিশনের সদস্য। ফিল্টার ডাউন করা যায় সে ওর প্রিন্সিপলসগুলো। তো পশ্চিমবঙ্গের কথা যেটা বললেন, একদিক থেকে এই পুলিশের অত্যাচার এগুলো ডেফিনেটলি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের থেকে অনেক বেশি বিহার, মধ্যপ্রদেশ। But it's not only police violation. It is also political parties who are doing it on their own. আমি বলছি যখন একজনকে they are bringing them to book and putting them into jail behind bars to await a sentence being passed on them. Before they can do anything, 12 ঘন্টার মধ্যে that criminal is often a criminal being released again. এটা খুব অন্যায়, খুব অন্যায়। আমি খালি বলছি যে আমি অন্যায়টাকে মাফ করছি না, আমি খালি বলছি যে এটা পশ্চিমবঙ্গ একটা স্পেশাল কেস নয়, এটা আমাদের ভারতবর্ষে এটা একটা খুব বিরাট প্রবলেম। আমাদের পুলিশ ডিসিপ্লিন না, আমাদের রাজনৈতিক নেতারা ডিসিপ্লিন না, তারা পুলিশদেরকে ইউজ করে এবং সুতরাং পশ্চিমবঙ্গের আমি এইটাকে, যদিও এটা খুব খারাপ জিনিস, আমি এটাকে একটা খুব অত বড় করে দেখবো না। পশ্চিমবঙ্গে সবচেয়ে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের থেকে ওখান থেকে সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে, যে সত্যি কথা কি পশ্চিমবঙ্গ চেষ্টা করেছে যে দলিত মানুষ, গরিব মানুষ, এদের জন্য কিছু করার জন্য। পশ্চিমবঙ্গে অর্থনীতিতে সবচেয়ে বড় যেটা উন্নয়ন হয়েছে সেটা কৃষি সম্প্রদায়। কৃষি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে গরিব লোকদের কাছে উন্নতি হয়েছে, সেটা একটা মস্ত বড়। এক্স্যাক্টলি জওয়াহরলাল নেহরু চেষ্টা করেছিলেন, এবং আমি যে হিউম্যান রাইটসের কাজ নিয়ে কাজ করছি তাতে ঠিক এই পুলিশ, পলিটিক্যাল ডিসকাশনস এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এটার থেকেও বেশি আমি ইম্পর্টেন্স দিচ্ছি ইকোনমিক রাইটসে। ইকোনমিক রাইটসে, যে ইকোনমিক রাইটস হচ্ছে বেসিস অফ অল হিউম্যান রাইটস, সেটা নিয়ে আমি আজকে কাজ করছি। নানান ভারতবর্ষ, পৃথিবীর বিভিন্ন জায়গাতে গিয়ে আমি এই সম্বন্ধে আলোচনা করছি, বক্তৃতা দিচ্ছি। নো, এটা ফ্রিডম আছে, হিউম্যান রাইটস আছে, কিন্তু ওগুলোর বেসিসটা আমার কাছে হচ্ছে আপনাকে, হ্যাঁ, ইকোনমিক রাইট হচ্ছে যে প্রত্যেকটি মানুষকে খেতে দিতে হবে, প্রত্যেকটি মানুষকে লেখাপড়া করার সুযোগ দিতে হবে, প্রত্যেকটি মানুষকে স্বাস্থ্যের, প্রাইমারি হেলথের সুযোগ দিতে হবে। সেগুলো যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন আমার অনেক কারখানা হয়েছে, আমার অনেক ফরেন এক্সচেঞ্জ হয়েছে, এগুলোর কোনো বেসিস আমার কাছে নেই। Tell me something, these are basic rights. Absolutely, every citizen should have them. আজ অবধি হয়নি। সেটাই আমাদের সমস্ত পরিকল্পনা, অর্থনৈতিক যে সমস্ত আমাদের স্কিমস হয়েছে তার মূল ত্রুটি। আজকে আমি নিজে আমার দেশে প্ল্যানিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম, প্ল্যানিং কমিশনে ছিলাম। আমার ধারণা আমাদের সবচেয়ে বড় যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে মানুষের এই বেসিক রাইটসকে আমরা সবচেয়ে বেশি কাজ না দিয়ে আমরা শিল্পোন্নয়ন ইত্যাদি কাজের মধ্যে পড়ে গেছি। এটাই হচ্ছে আমার হিউম্যান রাইটস সম্বন্ধে বক্তব্য, এবং সেই দিক থেকে পশ্চিমবঙ্গ প্রবাবলি অন্যান্য রাজ্যের থেকে একটু ভালোই করেছে। পশ্চিমবঙ্গে গরিবদের অবস্থা অন্য রাজ্যের থেকে একটু বেটার। Borders are open, আমাদের দিনে দিনে গরিব বাড়ে। না, বাড়ছে, কিন্তু পশ্চিমবঙ্গে গরিবের সংখ্যা, পার্সেন্টেজ অবস্থা অনেক বেশি কমেছে। পরিসংখ্যান আমরা কি করে, we can only count during the elections when we're giving out identity cards. আপনি ঠিক বলেছেন, কথা সত্যি কথা, কিন্তু আমাদের একটা মেথড আছে, আমাদের একটা স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পল আছে। আমি মানতে পারলাম না, I mean that's saying a lot against you, থেকে করা হচ্ছে। আপনি কথাটা, আমাদের সমস্যাটা হচ্ছে, এটা খুব বড় কথা আপনি বলছেন, যে সমস্ত উন্নতিগুলো হয়েছে সেগুলো লোকের কাছে আমরা পরিষ্কার করে বলতে পারি না। তার কারণ হচ্ছে আপনি যেটা বললেন না যে খুব সহজভাবে, বিকজ আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমার দর্শককে বুঝতে হবে আপনি কি বলছেন। এভাবে কেউ বোঝায় না। If they did, we could understand why the Congress didn't get so much. সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে
সাধারণ মানুষের যে সমস্ত কাজগুলোতে লাগে, যেগুলো অধিকারে সবচেয়ে প্রধান ইম্পর্টেন্স দেয়, সেগুলোকে আমরা সলভ করতে পারিনি। এবং সেই সলভ করতে না পারার জন্য আজকে ভারতবর্ষের রিফর্মসের ফলে প্রচুর জিডিপি গ্রোথ বেড়েছে। হ্যাঁ, সকলে মিলে খুব চেঁচামেচি করছে ভারতবর্ষ। আপনি কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে ভারতবর্ষ একটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য মেজর পাওয়ারফুল ইকোনমিক কান্ট্রি হবে কিনা, হতে পারে। জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করেছিলেন, কিন্তু এটা কাগজে বলে, আই কান্ট সি ইট হ্যাপেনিং, বাট হ্যাঁ, কিন্তু ওটা হলেও আমার কাছে তার মূল্য খুব কম। যতক্ষণ পর্যন্ত আইটি রেভলিউশন থেকে হবে না, আমাদের জিডিপি বাড়ছে, সত্যি কথা। আমাদের আগে জিডিপি 3.5% বাড়তো, এখন 6.5% বাড়ছে। কিন্তু আসলে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ এই জিডিপি বাড়ার তাৎপর্যটা না বুঝতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমার বড় ইকোনমিক পাওয়ার হলাম, বড় মিলিটারি পাওয়ার হলাম, আমার নিউক্লিয়ার ওয়েপন্স আছে, অ্যাটমিক ওয়েপন আছে, এগুলো আমার কাছে এগুলো মামুলি এবং সম্পূর্ণ বরবাদ করে দেওয়া। How wonderful যে as a professor of young minds in Jawaharlal Nehru University, আপনি সহজ সরলভাবে you can tell us exactly where we are standing today. Thank you very much, Dr. Sengupta. আমি অনেক কিছু শিখেছি, and I am one of your most devoted admirers. From now on, কাগজে ফলো করব আপনার নেক্সট স্টেপ কি। থ্যাংক ইউ। শুধু তোমাকে চাই, ডক্টর অর্জুন সেনগুপ্ত। আবার এরপরের সপ্তাহে ফিরে আসবো, বাট এরকম ইন্টারেস্টিং ব্যক্তি পাওয়া খুব মুশকিল।